এখন আমরা দেখব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর প্রশ্নের সমাধান। প্রথমে আমরা গণিত অংশের সমাধান দেখব ব্যাখ্যা সহ, তারপরে বাকি প্রশ্নের সমাধান দেখব। তো এইখানে গণিত অংশটা শুরু হয়েছে 41 নাম্বার থেকে। 41 নাম্বার থেকে আমরা অঙ্ক করা শুরু করব। এই যে 41 নাম্বার হচ্ছে এটা। তো দেখি সমাধানটা। এখানে বলা আছে যে বেতন 30% বৃদ্ধি পায় একজন লোক এত টাকা পায়, পূর্বে তার বেতন কত ছিল। বেতন 30% বৃদ্ধি পায় একজন লোক এত টাকা পাচ্ছে, পূর্বে তার বেতন কত ছিল। তাহলে যখন বেতন 30% বৃদ্ধি পায় তখন তার টাকা কত টাকা হয়। 30% বৃদ্ধি পেলে তার বেতন কত টাকা হয়। 30% বৃদ্ধি পেলে তার বেতন হয় 100 যোগ 30 সমান সমান কত, 130 টাকা। 100 যোগ 30 সমান সমান 130 টাকা। তাহলে 30% বৃদ্ধির আগে তার বেতন কত ছিল, 100 টাকা। বলছে পূর্বে বেতন কত ছিল, তাহলে পূর্বে বেতন 100 টাকা ছিল, বর্তমানে বেতন 130 টাকা। পূর্বে বেতন 100 টাকা ছিল, বর্তমানে বেতন 130 টাকা। কারণ পূর্বে বেতন 100 টাকা ছিল, কিন্তু পরে 30% বৃদ্ধি পায় তার বেতন হচ্ছে কত, 130 টাকা। ইট ইজ এ ভেরি কমন সেন্স। পূর্বে বেতন 100 টাকা ছিল, পরে বেতন বৃদ্ধি পায় তার বেতন হয়েছে কত টাকা, 130 টাকা। তাইলে আমরা এখানে কি বলেছে, পূর্বে তার বেতন কত ছিল। তাইলে আমরা লিখবো যে পূর্বে ছিল কত, 100 টাকা। আমাদের কাছে পূর্বে চাইছে, তাহলে পূর্বেকে আমরা পরে লিখবো। তাইলে লিখবো যে বর্তমান বেতন 130 টাকা হলে, বর্তমান বেতন কত, 130 টাকা হলে পূর্বে বেতন ছিল কত টাকা, পূর্বে বেতন ছিল কিন্তু 100 টাকা। তাইলে এখন এক ডট ডট আপনারা সুন্দর করে লিখবেন, যদি লিখিত পরীক্ষা আসে আর এমসিকিউ আসলে শর্টকাটে করে দিবেন আর কি। তাহলে এত টাকা পায়, তাহলে এত টাকা হচ্ছে 11050। তাইলে 100 গুণন হচ্ছে 11050, তার মানে কত, 130। এই শূন্য কাটাকাটি চলে যাবে। 13 দিয়ে 1105 কে কাটলে 85 পাবো। 13 দিয়ে 1105 কে কাটলে 85 পাবো। 85 আর 100 গুণন করলে কত পাবো, 8500 টাকা। তার মানে পূর্বে তার বেতন ছিল কত, 8500 টাকা। এই যে 8500 টাকা। এখন আমরা 42 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে একটা ধারা দেওয়া আছে 3 9 27, বলছে ধারার পরের সংখ্যাটি কত। তাহলে 3 9 27 এর পরের সংখ্যাটি কত। একটু খেয়াল করি আমরা এই ধারা থেকে। 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার কত, 3, সরি 3 এর পাওয়ার হচ্ছে 3। 3 এর পাওয়ার যদি 1 হয় তার মান কত, 3ই হয়। 3 এর পাওয়ার যদি 2 হয় তার মান কত, 9 হয়। 3 এর পাওয়ার যদি 3 হয় তার মান কত, 27 হয়। তার মানে একটু খেয়াল করতে হবে ধারাটা কিভাবে বাড়ছে, 3 এর পাওয়ার আকারে, মানে 3 অক্ষে 3, 3 স্কয়ার মানে 9, 3 3 9, 3 9 27। তাহলে তার পরেরটা কি হবে, অবশ্যই কত, 3 এর পাওয়ার কত, 4 হবে। অবশ্যই কি 3 এর পাওয়ার 4 হবে। তাহলে 3 এর পাওয়ার 4 আসলে এর মানটা হচ্ছে কত, 81। তাহলে 27 এর পরের সংখ্যাটি কি, অবশ্যই 81। এখন আমরা 43 নম্বর প্রশ্ন দেখব। এখানে বলা আছে যে কোনো বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত। তাহলে অবশ্যই এটা যেহেতু বাগান, বর্গ না, তাইলে অবশ্যই কি এটার ক্ষেত্রফল একটা আয়তাকার কোনো কিছুর মতো হবে বাগানটা। তাইলে কি আয়তাকার কোনো কিছুর মতো হবে। যদি বলা থাকতো যে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত, এবং তখন একটা মান থাকতো, কারণ বর্গাকার যে কোনো কিছুর ক্ষেত্রে 4টা বাহু কি সমান হয়। তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা বর্গাকার হবে না, আয়তাকার কোনো কিছু হবে। তাহলে এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। বাগানের ক্ষেত্রফল সমান সমান কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। যদি বর্গাকার উল্লেখ থাকে তাহলে মান একটাই দেওয়া থাকতে পারে, কারণ বর্গাকার কোনো কিছুর ক্ষেত্রে সবগুলো সমান হয়। তাহলে এটার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে কত, 200 বর্গমিটার। কত বর্গমিটার, এই যে 200 বর্গমিটার। এখন আমরা 44 নম্বর প্রশ্ন দেখব। এখানে বলা আছে যে তিনটি সংখ্যার গুণফল হচ্ছে 216। দুটি সংখ্যা 8 ও 9 হলে তৃতীয় সংখ্যাটি কত। মানে তিনটা সংখ্যাকে গুণ করে আমরা 216 পাবো, যার ভিতরে দুইটা সংখ্যা বলে দিছে 8 এবং 9। তার মানে আমরা লিখতে পারি যে 8 গুণন 9 গুণন তৃতীয় সংখ্যাটি আমি ধরে নিলাম হচ্ছে x, সমান সমান কত, 216। তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি, 216 বাই কত, 8 ইন্টু 9। তার মানে কত, 216 বাই হচ্ছে 72, 8 নং কত, 72। আর 3 72 কত, 216। এই যে 72 কে 3 দ্বারা গুণন করলে 3 দুগুণা 6, 3 7 21, 3 72 216। তার মানে তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটি হচ্ছে 3। এই যে অপর যে তৃতীয় সংখ্যাটি ছিল সেটা হচ্ছে 3। এখন আমরা এটা দেখবো। এখানে বলা আছে যে একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত। একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, 15% ক্ষতিতে, 15% ক্ষতিতে কি বিক্রয় মূল্য। তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 - 15 সমান সমান কত,
85 টাকা। যখন সে 15% ক্ষতিতে বিক্রয় করছে তখন তার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। কিন্তু যখন একটা ঘড়ি 15% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে তখন তার দাম হয়েছে কত টাকা? 85 টাকা। তাইলে তার কিন্তু ক্ষতি হয়েছে না 85 টাকা? তাহলে কত টাকার ভিতর তার 85 টাকা ক্ষতি হয়েছে? 100 টাকার ভিতর কিন্তু তার 85 টাকা ক্ষতি হয়েছে। আর আমাদের কাছে চাওয়া হয়েছে কি? ক্রয় মূল্য। তাহলে যাকে চাওয়া হয়েছে তাকে আমরা ওই পাশে লিখবো। তাহলে লিখবো যে বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যেহেতু আমাদের কাছে ক্রয় মূল্য চাওয়া হয়েছে তাহলে ক্রয় মূল্যটাকে আমরা ওই পাশে লিখবো। আর এই যে 85 টাকা যে ক্ষতি হয়েছে এটা কিন্তু 100 টাকার উপর হয়েছে, এই জন্য লিখবো যে বিক্রয় মূল্য 85 টাকা হলে, বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য কিন্তু 100 টাকা। বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে এখান থেকে আমরা এটা লিখতেই পারি যে বিক্রয় মূল্য 1 টাকা হলে কত টাকা? 100 বাই কত? 85। আর কত টাকায় বিক্রয় করতে হবে? 612 টাকায়। তাইলে বিক্রয় মূল্য কত টাকা? 612 টাকা হলে এখান থেকে লিখতে পারি আমরা কত? যে 100 গুণন 612 বাই কত? 85। এখানে এটা হিসাব করে দেখি। তাহলে আমরা এটা কিভাবে কাটাকাটি করতে পারি? একটু সহজ করে কাটাকাটি করি। এটাকে তো আমরা কাটাকাটি করবো, তাই না? তাহলে 100 কে ভেঙে 10 ইন্টু 10 লেখা যায়। মানে 100 কে ভেঙে 10 ইন্টু 10 ইন্টু কত? 612, নিচে কত? 85। তাহলে 612 আর 10 গুণ করলে কত? 6120। তাহলে এটাকে লেখা যায় কত? 6120 ইন্টু 10। মানে এই 10 এর সাথে গুণন করে দিলে 6120, আর এই 10 কে 10 এর মধ্যে রেখে দিলাম, আর নিচে কত? 85। এখন 85 দিয়ে 6120 কে কাটবো। 85 দিয়ে 6120 কে কাটলে, এটা দিয়ে এটাকে কাটলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 72। এই 85 এর সাথে 72 গুণন করলে আমরা 6120 পাবো। তাহলে 72 আর এই 10 গুণন হয়ে কত হবে? 720। 72 আর 10 গুণন হয়ে কত হবে? 720। তাহলে অ্যান্সার হবে কত টাকা? 720 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য ছিল কত? 720 টাকা। এখন আমরা এই 46 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে যে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে? 8 জন লোক একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে কতজন লোক প্রয়োজন হবে? তাহলে আমাদের কাছে লোক চেয়েছে, মানে জন চেয়েছে। কি চেয়েছে? জন চেয়েছে। তাহলে জনকে লিখবো আমরা ওই পাশে, এই পাশে লিখবো দিনকে, জনকে লিখবো ওই পাশে। তাহলে লিখবো যে 12 দিনে একটি কাজ করে 8 জন লোক। 12 দিনে একটি কাজ করে, 12 দিনে একটি কাজ করে কতজন লোক? 8 জন লোক। 12 দিনে একটি কাজ করে 8 জন লোক। যেহেতু জন চেয়েছে এই জন্য জনকে ওই পাশে দিলাম। তাহলে একদিনে ওই কাজটা করবে কতজন লোক? 8 গুণন 12 জন লোক। 12 দিনে একটা কাজ করছে 8 জন লোক। তাহলে একদিনে করলে কি হবে? সময়টা কম লাগবে নাকি বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে। বেশি লাগবে, এই জন্য গুণন হবে। 12 দিনে একটা কাজ করছে 8 জন লোক। তাহলে ওই কাজটা যদি একদিনে করতে চাই তাহলে অবশ্যই কি বেশি সময় লাগবে? বেশি লাগবে, এই জন্য 8 গুণন 12। আর ও যদি ওই কাজটা 3 দিনে করতে চায়, কয় দিনে? 3 দিনে। 3 দিনে করতে চায় তাহলে কি কম সময় লাগবে? তাহলে 8 গুণন 12 বাই হচ্ছে 3। তাহলে 3 দিয়ে 12 কে কাটলে 3 4 12, 4 8 কত? 32। তাহলে কতজন লোক লাগবে? 32 জন লোক লাগবে। এখন আমরা 47 নাম্বার প্রশ্ন দেখবো। এখানে বলা আছে একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয়, বইটির প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় বিক্রয় করা হবে? একটি বই 15% কমিশনে, মনে করেন যে একটা বইয়ের বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তার উপর যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 15% যদি ছাড় দেওয়া হয় তাহলে 120 টাকার উপর 15% ছাড় দেওয়া হলে তাহলে ছাড়ের হিসাব কেমনে করে? 15, 100 মাইনাস 15, তার মানে কত? 85%। তার মানে 120 এর 85 বাই হচ্ছে 100। বুঝাইতে পারছি কিনা? মানে কোনো কিছুর উপর, আপনারা তো জামা কাপড় পোশাক আশাক কেনেন, পোশাক আশাকের উপর যদি বলে যে 10% ছাড়, 120 টাকায় যদি 15% ছাড় হয় তাহলে এটা কেমনে করবেন? 120 টাকার উপর যদি 15% ছাড় হয় তাহলে এটা কেমনে করবেন? 120 ইন্টু ওই যে 15% ছাড় দিয়েছে ওইটা 100 থেকে বাদ দিবেন, তাহলে কত হবে? 85%। তাহলে 85 বাই হচ্ছে 100, এভাবে করতে। তাহলে এটা কাটা, 2 দিয়ে কাটলে কত? 6 দুগুণা 12, 5 দুগুণা 10। আচ্ছা, 85 কে যদি 5 দ্বারা ভাগ করি, 5 হচ্ছে 5, 5 আছে 8 পাবো 3 আর 5, তাহলে 5 7 হচ্ছে 35। এটা ছিল 1 আর এটা হচ্ছে 7, 1 আর 7 তার মানে 17। তাইলে 5 দ্বারা এটাকে কাটলে কত পাচ্ছি? 17। তাহলে 17 আর 6 গুণন করলে কত পাচ্ছি? 6 7 42 এর 2, হাতে মার 4, 6 কে 6, 7 8 9 10, 102 টাকা। ওই জিনিসটার দাম হবে কত? 102 টাকা। কোন একটা জিনিসের দাম 120 টাকা হলে তার উপর যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে তার দাম হবে কত টাকা? 102 টাকা। তার মানে হচ্ছে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 102 টাকায় ক্রয় করা যাবে।
এখন আমরা এই 48 নম্বর প্রশ্ন দেখবো। এখানে বলা আছে যে 35 লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত 3:4 হলে দ্রবণে কত লিটার সিরাপ আছে। একটা দ্রবণে 35 লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 3:4, তাইলে 3:4 তার মানে কত, 3 + 4 তার মানে কত, 7। এখন এদের যে অনুপাত সেটা নিচে যাবে আর উপরে কে থাকবে, যাকে বের করব। তাইলে আমরা কাকে বের করব, সিরাপ। তাহলে আমরা সিরাপকে বের করব। তাহলে এখানে লিখি যে সিরাপ। তাহলে সিরাপ সমান সমান এটা কি নিচে কে থাকবে, নিচে হচ্ছে অনুপাতগুলোর যোগফল। তাহলে সিরাপের অনুপাত কত, সিরাপের অনুপাত হচ্ছে 4। এটা হচ্ছে পানি, এটা হচ্ছে সিরাপ, এই যে পানি এবং সিরাপ। তাহলে পানির অনুপাত 3, সিরাপের অনুপাত হচ্ছে 4। তাহলে অনুপাতটা হচ্ছে উপরে যাবে আর টোটাল যে দ্রবণটা থাকবে, মানে কত লিটারের দ্রবণ থাকবে, দ্রবণটা মাঝখানে গুণন হবে আর কি, তার উপরে গুণন হবে। আমি কি বললাম, অনুপাতগুলোর যোগফল নিচে হবে। যদি পরিমাণ বের করতে বলে, যদি একটা দ্রবণে সিরাপ এবং পানি মিশ্রিত অবস্থা থাকে বা আরো কিছু থাকতে পারে, এগুলো যদি মিশ্রিত অবস্থা থাকে এবং সেইগুলো যদি আলাদা আলাদা পরিমাণ বের করতে বলে, তাইলে যে অনুপাতে থাকবে সেই অনুপাতগুলোর যোগফল হচ্ছে নিচে হবে। আর উপরে আমরা যাকে বের করব সেইটা গুণন হচ্ছে মোট দ্রবণ, সেইটা গুণন মোট দ্রবণের যে পরিমাণ সেটা। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে কত, 5, 5 × 7 = 35, 4 × 5 = কত, 20। তাহলে সিরাপ আছে কত লিটার, সিরাপ আছে হচ্ছে 20 লিটার। এখন আমরা এই 49 নম্বর অঙ্কটা দেখবো। এখানে যেটা বলা আছে যে স্কয়ার মাইনাস 4a প্লাস 3 সমান সমান কত, এটা মিডল টার্ম করতে হবে। তো এটা সমান 0 হলে এর মান কত, এটা মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্মকে আমরা করি 3। তার মানে এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণন করলে 3 মেলে এবং যোগ বা বিয়োগ করলে -4 মেলে। তাহলে 3 অক্ষে 3, 3ই লেখা যায়। আবার -3 -1 মানে কত, -4। তাহলে সেই সংখ্যাটি কত, 3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a² - 3a - a প্লাস 3, কোনো সমস্যা নেই। এই -4 এর বদলে আমরা -3 a লিখতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখন এই দুইটা থেকে যদি a কমন নেই তাহলে লিখতে পারি কত, a -3। আর এইখান থেকে যদি -1 কমন নেই তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে a -3। কারণ হচ্ছে কি, যে এই অংশে যা থাকবে, সরি এই অংশে যা থাকবে আমাকে এই অংশে তাই রাখতে হবে। আর এই a আর 3 এর ভিতর থেকে কিছু কমন যায় না, এই জন্য লিখছে -1 × a - 3। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে এই অংশ আর এই অংশ থেকে কমন যায় হচ্ছে a -3। আর যদি a -3 কমন নেই তাহলে বাকি কি পড়ে থাকে, এই যে a পড়ে থাকে আর এই যে -1। তাহলে a - 1 = 0। তাহলে আমরা এটা লিখতে পারি যে a - 3 = 0, অতএব a = কত, 3। আর এই পাশে লিখতে পারি a - 1 = 0, অতএব a = কত, 1। তাহলে a এর মান কত আসছে, a এর মান হচ্ছে 1,3। তাহলে এই যে 1,3, তার মানে 3 1 ক এবং খ দুইটাই হবে। এখন আমরা এই 50 নম্বর প্রশ্ন দেখবো। এখানে বলা আছে x এর মান কত হলে এইটা সমান 0 হবে। x এর মান কত হলে, তাইলে আমরা এটাকে যোগ করে দেব, যে রাশিটা আছে ওটা তুলি। 3 + x প্লাস কত, 3 ইনটু কত, x + 3, এইটা সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি 3 + x প্লাস 3 আর x গুণন করলে কত, 3x প্লাস হচ্ছে 9 সমান সমান 0। তাহলে 3x আর x কত হবে, 4x সমান সমান 9 আর 3 এ 9, 10 11 12 12। এই পাশে কিন্তু -12 হবে, কারণ এই পাশে যোগ করলে সে +12 থাকতো, আমি সমান সমান ওই পাশে পাঠিয়ে দিছি তাই সে -12। তাহলে x সমান কত, x সমান হচ্ছে -12/4, কাটাকাটি করলে -3, 3 4 12। তাহলে x এর মান কত হচ্ছে, -3। এই যে x এর মান হচ্ছে -3। এখন আমরা তার পরেরটা দেখবো। পরেরটাতে কি বলা আছে যে 9.5%, মানে 9.5% হারে সরল সুদে 600 টাকায় 2 বছরের সুদ কত। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে যে, এটা কিন্তু এই যে কয় নম্বর, এটা 51 নম্বর প্রশ্ন কিন্তু। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে কি, আই সমান সমান কত, PNR। তাহলে P হচ্ছে আসল, আসল কত টাকা, 600 টাকা। তাহলে 600 গুণন N, N হচ্ছে সময়, সময় কয় বছর, 2 বছর, 2 ইনটু আর মানে কত, 9.5%। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 9.5% যেহেতু, তাহলে 9.5 বাই হচ্ছে 100 লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন এই দশমিক তুলে দিলে নিচে আরেকটা 10 দিয়ে দিলাম দশমিকের পরিবর্তে, কারণ দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে তার জন্য ততটি শূন্য। তার এইটা কাটাকাটি করতেই পারে, দুইটার সঙ্গে কোনো সমস্যা নেই। 2 দিয়ে 10 কে কাটলে কত পাই, 5। এখন 5 দিয়ে যদি 95 কে ভাগ করি তাহলে কত আসে দেখি, 5 ভাগ 95, 5 হচ্ছে 5, 5 আছে 9 পাবো 4। তাহলে 5 নং কত, 45। তার মানে এখান থেকে পাচ্ছি কত, 19। 19 আর 6 গুণন করলে কত পাবো, 6 নং 54, 4 আর তোমার 5, 6 কে 6, 7 8 9 10 11। তার মানে 114। আসল কত টাকা হবে, সরি সুদ কত টাকা হবে, সুদ হচ্ছে 114 টাকা।
এখন আমরা তারপরের প্রশ্নটা দেখবো 52 নম্বর। এখানে যেটা বলা আছে যে কোন ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে এত এত এবং এত হলে তাদের মূলধনের অনুপাত কত? এইগুলো হচ্ছে তাদের মূলধনের পরিমাণ, তাহলে তাদের মূলধনের অনুপাত চেয়েছে। তাহলে ক, খ, গ, এটা কি ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, এদের মূলধনের অনুপাত একটা হচ্ছে কত 320, 400, 480। তাহলে আমরা এটা লিখতে পারি যে 320:400 কত 480। আচ্ছা, যা করব সবগুলোকে একসাথে একই কাজ করতে হবে। তাহলে আমি অনুপাতগুলোকে প্রথমে ছোট বানাবো, মানে এইটাই হচ্ছে অনুপাত, কিন্তু অপশনে তো আমার এই অ্যান্সারটা নাই, তাই না? মূলধনের অনুপাত হচ্ছে এইটা, এইটাই অ্যান্সার, কিন্তু এই অপশনগুলো কি এখানে আছে? নাই। তাহলে এটাকে ছোট করতে হবে, ছোট করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা ছোট করব। আমরা ফার্স্টে যেটা করবো যে সবগুলোকে 10 দ্বারা ভাগ করব। তাহলে সবগুলোকে 10 দ্বারা ভাগ করলে কি হবে? এখানে হবে 32, এখানে হবে 40, এখানে হবে 48। বা যে 10 দ্বারা ভাগ করলে যে শূন্য আর ওই 10 এর শূন্য কাটা যাবে, 0 আর 10 শূন্য কাটা যাবে, 0 আর 10 শূন্য কাটা যাবে, এভাবে। তাহলে এখন এইটা আসলো, এইটা কি অপশনে আছে? না, এইটা অপশনে নাই, এর থেকে ছোট কিছু আছে। তাহলে এটাকে কি করা যায়? এটাকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, সবগুলোকে 8 দিয়ে যদি ভাগ করি, এই যেভাবে 32/8, 40/8, 48/8, মানে সবগুলো থেকে আমি 8 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত হবে? 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48, তাহলে 4 5 6, 4:5:6 এইটা আছে। এই যে 4:5:6 এইটাই হচ্ছে অ্যান্সার। মানে অনুপাতগুলো এরকম যে অনুপাতগুলোকে ছোট করা যায়, বড় করা যায়। এখন আমাদের অপশনের উপর নির্ভর করে আমরা ছোট করব নাকি বড় করব সেটা অঙ্ক দেখে বুঝবো আর কি। এখন আমরা এই 53 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলা আছে যে 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সুদের হার কত? আমাদের কাছে কি চাওয়া হয়েছে? সুদের হার। তাহলে আমরা একটা সূত্র জানি যে আয় সমান সমান পি এন আর, যেখানে আয়টা হচ্ছে সুদ, পিটা হচ্ছে আসল, এনটা হচ্ছে সময়, আরটা হচ্ছে কি সুদের হার। আমাদের কাছে সুদের হার চাওয়া আছে, তাহলে আর সমান সমান আই বাই পি এন। তাহলে এখন সুদ কত টাকা? এই যে সুদ হচ্ছে 180 টাকা, আয় হচ্ছে সুদ, তাহলে সুদ হচ্ছে 180, কত টাকায়? 600 টাকায়। তাহলে পি হচ্ছে আসল, আসল হচ্ছে কত? 600 টাকা। সময়, এন হচ্ছে সময়, সময় কয় বছর? 6 বছর, এই যে 6। তাহলে এখন কাটাকাটি করে দেখি কি অবস্থা হয়। এটা 6 দিয়ে 18 কাটলে কত? 3, 3 দুগুণ 3 20 60, তাহলে 1/20। আমার কাছে আছে কত? 1/20। এখন সুদের যে হার এইটা কিসে থাকে? পার্সেন্টেজে থাকে, তাই না? পার্সেন্টেজে থাকে, একটু খেয়াল করবেন 1/20। তাহলে এটাকে পার্সেন্টেজে নিতে হবে। তাইলে আমরা এটা লিখবো যে 100% দ্বারা গুণন করলেও পারি, এটাও করতে পারি, অথবা আমরা এটাও করতে পারি, কিন্তু 20 × 100 × 1/100, মানে এইটা যে কথা এইটা কিন্তু একই কথা। এই যে 100% লিখছেন না, পার্সেন্টেজ মানে কত, ওইটার নিচে কিন্তু আবার 100 আছে, মানে এইটা বোঝাচ্ছে যে 100/100, আর আমি এটা ভেঙে লিখছি আর কি, তো যে কোনো একটা লিখলে হবে। তাহলে এইটা দ্বারা এটাকে কাটাকাটি করলে কত? 5 20 100, তার মানে কত? 5%। এই যে 5%, আবার এটা করলে হবে 5 20 100, এটা তো পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, তার মানে কত? 5%। এখন আমরা এই যে 54 নম্বর প্রশ্ন দেখব। এখানে বলা আছে তিনটি সংখ্যার গড় 33, দুটি সংখ্যা 24 এবং 42 হলে অপর সংখ্যাটি কত? তিনটি সংখ্যার কিন্তু গড় বলছে, গড় কত? 33। তাহলে তিনটি সংখ্যার গড় আমরা প্রথমে লিখি যে তিনটি সংখ্যার গড়, তাই না? তাহলে আমরা লিখবো যে যেহেতু তিনটি সংখ্যার গড়, তাহলে ধরি তিনটি সংখ্যা, দুইটি সংখ্যা কিন্তু বলে দিয়েছে, তাহলে একটা 24 আর একটা 42 আর একটা ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে এইটা হচ্ছে আমার সেই তিনটি সংখ্যা। তাহলে এদের গড়কে আমি কিভাবে লিখতে পারি? গড় সমান সমান তিনটি সংখ্যার গড়, তাহলে গড় মানে কত? 42, 24 প্লাস 42 প্লাস এক্স বাই হচ্ছে সংখ্যা, মানে সংখ্যাগুলোর যোগফল বাই যে কয়টা সংখ্যা থাকবে সেটা দ্বারা ভাগ করবো, তাহলে আমরা পেয়ে যাবো কি গড়। তাহলে গড় কত পাচ্ছি? 24। এটা এখন আমাদের এটা হচ্ছে তিনটা সংখ্যার গড়, আবার তিনটা সংখ্যার গড়ের মান বলে দিচ্ছে কত? 33। তাহলে আমরা অবশ্যই এই গড়ের জায়গায় কি 33 লিখতে পারি। তাহলে 33 সমান সমান এটাকে যোগ করলে কত হয়? 40 50 60, 40 20 60, 64 65 66, মানে 66 প্লাস এক্স, আর নিচে কত? 3। আমি তো বুঝছি, তাই না? আমাদের তো গড় বলা ছিল, তাহলে তিনটা সংখ্যার গড় মানে আমি জানি হচ্ছে এটা, আবার তিনটা সংখ্যার গড়ের মান বলা আছে 33, এই জন্য গড়ের জায়গায় লিখছি 33। 33 সমান সমান এটা, তাইলে 66 প্লাস এক্স সমান সমান এইটা এটার সাথে গুণন হবে, কত হবে? 99। তাইলে 99 আর 66 বিয়োগ করলে কত হবে? 6 3 9, 6 3 9, মানে এক্স সমান সমান 99 মাইনাস 66, আমরা পাবো কত? 33। তাইলে এখান থেকে এক্স এর মান কত? 33, বা অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে 33। এখন আমরা এই 55 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলা আছে যে এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন? তাহলে 20% সরল সুদে যদি 800 টাকা এবং 15% সরল সুদে যদি 600 টাকা বিনিয়োগ করে, তাহলে 1 বছর সরল সুদ কত? তাইলে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি যে আয় সমান সমান পি এন আর।
এটা প্রথম ক্ষেত্রে, যখন 20% সরল সুদে 800 টাকা হয় তখন। এটা কিন্তু এই যে 800 টাকা সরল সুদে, এটা কিন্তু আসলের মান, মানে 20% সরল সুদ দেয় যখন 800 টাকায় 20% সরল সুদ দেওয়া হয় একটা ব্যক্তিকে 800 টাকায়, তার মানে এই 800 টাকা কিন্তু আসলের মান। তাহলে প্রথম ক্ষেত্রে I1, আয়টা কি সুদের পরিমাণ, তাহলে সুদ সমান সমান আসল কত 800, সময়টা আমরা ধরে নিলাম এই যে 1 বছরে, তাহলে এর মান কত 1, আর আর এর মান কত, আর হচ্ছে এই যে 20%, মানে সুদের হার যেটাকে বলে 20/100, এইটা 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 এটা কাটাকাটি যাবে, 8 দুগুণা কত 16, 160। এখন দ্বিতীয় ক্ষেত্রে, এই যে দ্বিতীয় ক্ষেত্রে I2, এই ক্ষেত্রে কি 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে, তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে সরল সুদ কত 15%, বিনিয়োগ করে কত টাকা 600 টাকা, মানে এটা হচ্ছে আসল, তার মানে কত PNR, ওই একই সূত্র বসবে, তাহলে P মানে আসল, আসল মানে কত 600, সময় কিন্তু 1 বছরে, এবং সুদের হার কত 15%, তার মানে কত 15/100, এই শূন্য এই শূন্য কাটাকাটি চলে যাবে, 6×15 কত, 6×15 হচ্ছে 90। তাইলে 1 বছরের টোটাল তিনি কত টাকা সুদ পাবেন, মানে এই ক্ষেত্রের সুদ আর এই ক্ষেত্রের সুদ, তাহলে টোটাল সুদ কি যোগ হবে, তাহলে I সমান সমান আমরা লিখবো কি যে I1 প্লাস হচ্ছে I2, দুই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এই টাকা সুদ পাই আর এই ক্ষেত্রে এই টাকা সুদ পাই, তাহলে টোটাল সুদ কত হচ্ছে 160 প্লাস 90, তাহলে 160 আর 90, 9 6 কত 15, 0 0 9 6 15, 15 5 হতে আমার 1 1 2, তার মানে টোটাল সুদ পাচ্ছে কত সে 250 টাকা। প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ মিলে মোট সুদ হচ্ছে কত টাকা 250 টাকা। এখন আমরা দেখব এই 56 নম্বর প্রশ্নটি, এখানে বলা আছে যে একটি সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হলে সংখ্যাটি কত, একটি সংখ্যার বর্গমূলের সাথে, তাহলে আমি জানি না, আমি প্রথমে ধরে নিলাম সংখ্যাটি কি যে x, তাহলে x এর বর্গমূল মানে কত √x, x এর বর্গমূল মানে কত √x, মানে বর্গমূল মানে হচ্ছে √, তাহলে একটি সংখ্যার বর্গমূলের সাথে, তাহলে একটি সংখ্যার বর্গমূল মানে কত √x, এর সাথে কি যোগ করব 9 যোগ করব, 9 যোগ করলে যোগফল কত হবে 14 হবে, তাহলে যোগফল সমান সমান কত 14, মানে যা লেখা আছে এখানে সেটাই লিখছি আর কি অঙ্কের মাধ্যমে। একটি সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হলে সংখ্যাটি কত, তাহলে আমরা ফার্স্টে ধরে নেব যে অজানা সংখ্যাটি হচ্ছে x, তাহলে x এর বর্গমূল মানে হচ্ছে কত √x, তাহলে ওই বর্গমূলের সাথে কি 9 যোগ করতে হবে, ওই সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করতে হবে, তাহলে ওই সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল কত পাচ্ছে 14, তাহলে এখান থেকে লিখি √x সমান সমান 14 - 9, তাহলে 9 10 11 12 13 14, তার মানে কত আসবে 5, তাহলে √x সমান সমান 5, এখন তো আমাদের x এর মান বের করতে হবে তাই না, তাইলে √x হোল স্কয়ার সমান সমান কত 5 এর উপরে হোল স্কয়ার, মানে এর পরের লাইন এটা, হ্যাঁ, তাহলে x সমান সমান কত 5 5 25, স্কয়ার আর বর্গমূল কাটাকাটি চলে যায়, এইজন্য এটা চলে যাবে, আর 5 স্কয়ার মানে 25, তাহলে সংখ্যাটি ধরে নিয়েছিলাম x এর মান হচ্ছে 25, তাহলে आंसर হবে কত 25। এখন আমরা দেখব এই 57 নম্বর অঙ্কটি, এখানে বলছে এত এত এই তিনটা সংখ্যা দিয়েছে, তিনটা সংখ্যার গসাগু কত, তিনটা সংখ্যা দিয়ে তারা গসাগু চেয়েছে, তাহলে খুব সহজে আমরা বের করতে পারি 40 বাই হচ্ছে 60, তাহলে 40 অক্ষে 40, এখান থেকে বিয়োগ করলে কত 4 20, 20 দিয়ে 40 কে ভাগ করলে 20 দুগুণা 40। আচ্ছা, এটা তো দুইটা সংখ্যার ক্ষেত্রে গেল, আরেকটা সংখ্যা বাকি আছে সেটা হচ্ছে 88, তাহলে একে আবার 20 দ্বারা ভাগ দেবো, তাহলে 20 ভাগ 88, তাহলে আমি কিন্তু ইংলিশে লিখতেছি, আমি ইংলিশে লিখছি, এটা বাংলায় লেখা আছে আর কি, যাই হোক, তাহলে 20 দ্বারা ভাগ করলে আমরা পাই কত 4 20 কত 80, তাহলে এটা কত 8 8, হ্যাঁ 8, আর 8 ভাগ হচ্ছে 20, 8 দুগুণা 16, তাহলে 16 থেকে 20 বিয়োগ করলে কত পাবো 4, 4 দিয়ে কে ভাগ করলে কত 4 দুগুণা 8 0, তার মানে সর্বশেষ কত পেলাম, এটা হচ্ছে 4, তার মানে 4 হচ্ছে এদের গসাগু, তিনটা সংখ্যা দিয়েছিল, এই তিনটা সংখ্যার গসাগু কত 4। এখন আমরা একই সাথে এর পরের প্রশ্ন দেখবো 58 নম্বর, এখানে বলা আছে যে কোন আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হলে আসলে কত। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন, কথায় যা লেখা আছে আমি সেগুলো ভেঙে ভেঙে লিখবো, একটু খেয়াল করবেন। কোন আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে, মানে আসলটাই কিন্তু ওই আসলটাই কিন্তু ওই আসলে 5 বছরের সুদে আসলে এত টাকা হয়, আসল কত, তাইলে কোন আসল, তাহলে আমরা কিন্তু আসলটা জানি না, তাহলে ধরে নিলাম আসল প্লাস 3 বছরের সুদ, লিখবো এভাবে যে আসল প্লাস হচ্ছে 3 বছরের সুদ, আসল প্লাস 3 বছরের সুদ, আসল প্লাস 3 বছরের সুদ সমান সমান কত টাকা 460 টাকা, সমান সমান কত টাকা 460 টাকা, মানে যা আছে তাই লিখছি, যে কোন আসল 3 বছরের সুদে আসলে এত টাকা, তাহলে আসল সুদে আসলে, এই যে সুদে আসলে মানে সুদ যোগ আসল, কিন্তু সুদে আসলে মানে হচ্ছে সুদ যোগ আসল, তাহলে এখানে সুদ কত 3 বছরের সুদ, এই যে 3 বছরের সুদ, কিন্তু আসলটা কত, আসলটা আসলে তাই আসল প্লাস 3 বছরের সুদ সমান 460 টাকা। এখন পরের লাইনে কি বলা আছে
5 বছরের সুদে আসলে 500 টাকা, 5 বছরের সুদে আসলে 500 টাকা, তাহলে এখানে আসলটা কিন্তু আসলে থাকবে। তাহলে আসল যোগ কত বছরের সুদ, 5 বছরের সুদ, তাহলে 5 বছরের সুদ কত টাকা, 500 টাকা। এই যে 500 টাকা যা ছিল তাই লিখছি, এই যে 5 বছরের সুদে আসলে 500 টাকা, তাহলে আসল প্লাস হচ্ছে 5 বছরের সুদ সমান হচ্ছে কত, 500 টাকা। এখন এইটাকে আমরা বিয়োগ করি, বিয়োগ করে দেখি কত আসে, আমাদের কাছে আসল চেয়েছে। আচ্ছা এটা বিয়োগ করি, এটা বিয়োগ করি, এটা বিয়োগ করি, তাহলে আসল আসল কাটাকাটি চলে যাবে। তাহলে 3 থেকে 5 বাদ দিলে কত, 2, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে -2, -2 বছরের সুদ, এখানে মাইনাস চিহ্ন আসছে, -2 বছরের সুদ সমান সমান 460 থেকে 500 বিয়োগ করবো, তাহলে 500টা বড়, এর সামনে আবার মাইনাস চিহ্ন আসছে, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, কত আসবে এখানে 40, তাহলে এই মাইনাস কাটাকাটি চলে যাবে। 2 বছরের সুদ কত, 40 টাকা, 2 বছরের সুদ হচ্ছে 40 টাকা, তাহলে 1 বছরের সুদ কত, 40/2। এখন আমরা 3 বছরের জন্য বের করতে পারি, 5 বছরের জন্য বের করতে পারি। যদি 3 বছরের ক্ষেত্রে হিসাব করি তাহলে অবশ্যই 460 হিসাব করবো, যাকে আগে লিখি তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা এটা এক বাংলায় লিখি, সবগুলো যেহেতু বাংলায় লিখছি, 40 টাকা একটু বাংলায় লিখি, সবগুলো বাংলায় লেখা আছে, এটা 40। তাহলে 3 বছরের জন্য, তাহলে 3 বছরের সুদ এখানে কত পাবো, 40 × 3 বাই হচ্ছে 2, তাহলে এটা কত 20, তাহলে 3 20 কত টাকা, 60 টাকা। এখন এই যে 3 বছরে টোটাল আসল কত টাকা ছিল, আসল ছিল কিন্তু 460 টাকা, তাই না, মানে সুদ আসল মিলিয়েছিল কিন্তু 460 টাকা। 3 বছরে সুদ আর আসল মিলিয়েছিল কিন্তু 460 টাকা, কিন্তু 3 বছরে শুধু আমরা সুদ পাচ্ছি কত, 60 টাকা। তাইলে আমরা লিখবো যে আসল, আমরা কি বের করবো, আসল। তাহলে এই লাইনটা লিখলে হবে আমাদের, যে এই লাইনটা লিখলে হবে, এই লাইনে যে 3 বছরের সুদ যদি বসাই দিই, যে 60 টাকা বসাই দিলাম, তাহলে আসল সমান সমান কি হবে, এই 60 ওই পাশে যে 460 শুধু বিয়োগ হবে, বিয়োগ হলে তখন 400 টাকা আসবে। তাহলে আমরা এভাবে লিখি যে আসল প্লাস 3 বছরের সুদ, তাহলে 3 বছরের সুদ কত টাকা, 460, সরি 60 টাকা, হ্যাঁ, তাহলে 60 সমান সমান কত, 460। ইংলিশ বাংলা মিক্সার হয়ে গেল, আপনারা একটু বুঝে নিন ভাই। আসল সমান সমান কত, 460 মাইনাস হচ্ছে 60, তার মানে কত, 400 টাকা। অ্যান্সার কত, 400 টাকা। এখন আমি তো 3 বছরের টা দিয়ে করলাম, কেউ যদি 5 বছরের টা দিয়ে করে, এখানে যদি 5 বছরের জন্য লেখে তাও কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে এসে কিন্তু ভাই অবশ্যই এইখানে যেটা করতে হবে, এই যে এই 500 মানে মানটা কিন্তু তখন এই সমীকরণে বসাতে হবে, মানে তখন হিসাব হবে কিন্তু 500 থেকে বাদ হবে, তখন 5 বছরের জন্য যেটা আসবে ওইটা কিন্তু 500 থেকে বিয়োগ করতে হবে, নাহলে কিন্তু মিলবে না। যদি না বোঝেন তাহলে দেখেন আমি বুঝাই দিচ্ছি। আমি তো এটা 2 বছরের জন্য কত টাকা একটু খেয়াল করবেন, আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। আচ্ছা আমরা এই লাইনের পরের থেকে দেখবো, হ্যাঁ 2 বছরের জন্য সুদ কত, আচ্ছা 2 বছরের জন্য কত ছিল, এটা 40 টাকা না, তাহলে 1 বছরের জন্য কত, 40/2, তাহলে আমরা হিসাব করবো কয় বছরের জন্য, 5 বছরের জন্য, তাহলে 5 বছরের জন্য কত, 40/2 গুণন 5, তাহলে 20 দুগুণা 40, 5 দুগুণা কত, 10, 100 টাকা। কিন্তু এখন এই যে 100 টাকা, এটা আমরা 5 বছরের জন্য হিসাব করছি, 5 বছরের জন্য, তাহলে মানটা কিন্তু এই সমীকরণে বসাতে হবে, তাহলে আসল প্লাস 5, তাহলে আসল মানে আসলটা বের করব, তার আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করে, তাহলে লিখি যে পি প্লাস 5 বছরের সুদ, এই যে 5 বছরের সুদ, 5 বছরের সুদ কত টাকা, 100 টাকা, 100 সমান সমান কত, 500, তাহলে এই যে পি সমান সমান কত, 500 মাইনাস 100 সমান সমান কত, 400 টাকা। এই যে যেভাবেই করেন 400 টাকায় আসবে, কিন্তু যদি আমরা 5 বছরের টা নিয়ে করি তাহলে যে মানটা আসবে ওইটা এখানে বসাবো, 3 বছরের টা নিয়ে করলে যে মানটা আসবে ওইটা এখানে বসাবো। এখন আমরা এই 59 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল 130 এবং বিয়োগফল 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে আমরা ধরে নিলাম সংখ্যা দুটি হচ্ছে x, y, যেখানে x গ্রেটার দেন y, তাহলে দুটি সংখ্যার যোগফল, তাহলে x প্লাস y সমান সমান কত, 130, আর বিয়োগফল বলা আছে কত, 10, তাহলে x মাইনাস y সমান সমান কত, 10, তাহলে y যদি যোগ করি, যোগ করলে এটা কাটাকাটি যাবে, এখানে 2x সমান সমান 140, 130 আর 10 140, তাহলে x সমান সমান কত, 70, মানে 2 দিয়ে 140 কে কাটলে আমরা পাই 70, তাহলে 70 দ্বিগুণ হচ্ছে 140। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে x কে বড় ধরে নিয়েছিলাম, তাহলে বৃহত্তম সংখ্যাটি 70, বৃহত্তম সংখ্যাটি কত, 70। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা চাইতো তাহলে x এর মান যে কোনো একটাতে বসালে আমরা যেটা পেতাম সেটা হয়ে যেত ক্ষুদ্রতম সংখ্যা, আমরা তো x কে বড় ধরে নিয়েছিলাম, এই জন্য x এর মান 70। তো এখন আমরা এই 60 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলা আছে যে 6% সরল সুদে 800 টাকায় কত বছরের সুদ হচ্ছে 480 টাকা, তাহলে কত বছরের সুদ, তাই না, আমাদের কাছে সময় চাওয়া হয়েছে, তাহলে i সমান পি এন আর, আমরা এটা জানি সময় হচ্ছে কত, n, তাহলে n সমান সমান কত, i বাই পি আর, তাহলে n সমান সমান i, আসল কত, 6% সরল সুদে এত টাকায় কত বছরের সুদ, আসল হচ্ছে 800 টাকা আর সুদ হচ্ছে 480 টাকা, তাহলে 480, আসল কত 800, আর আর মানে কত, 6% মানে কত, 6/100। তাহলে একটু খেয়াল করি,
কিভাবে করতে হবে যে 480 গুণন হচ্ছে 100, আর নিচে এটা কত ছিল ভাই, এটা হচ্ছে 800। 800 গুণন 6, তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটাকাটি চলে যাবে। 8 দিয়ে 48 কে কাটলে কত হয়, 6 8 48, আর এই শূন্যটা বসে যাবে। 6 দিয়ে 60 কে কাটলে কত হয়, 6 10 60, তাহলে n সমান সমান কত, 10 বছর। তাহলে এই কাজটা হবে, এই সুদটা কত বছরের জন্য, 10 বছরের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন, মোটামুটি এই অঙ্কগুলোই ছিল। আর আপনারা এখন বাকি প্রশ্ন দেখানো হবে, আপনারা ওইগুলো দেখে নেবেন। আর অবশ্যই পারলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির পরীক্ষার যে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে, যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন।